আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ। গত দুদিন থেকে জামাত, এনসিপি, বিএনপি, ছাত্রদল এদের যে অনলাইন অ্যাক্টিভিস্ট গুলো আছে, বিশেষ করে পলাতক ইউটিউবার যারা আছে, যারা বাংলাদেশ স্বাধীন করেছে দ্বিতীয়বার কিন্তু বাংলাদেশে আসার সাহস পাচ্ছে না, সেই পিনাকি, সেই ইলিয়াস, আবার ওই ফ্যাক্ট চেকার নামে এক নতুন দুর্বৃত্তের আগমন হয়েছে। ওই কদরুদ্দিন শিশির নাকি যেন নাম, কদু। আর একটা আছে সাইফুজ্জামান সাগর, ফেস দ্য পিপলের যে জামাতি জঙ্গিটা, এই জঙ্গিরা বিভিন্নভাবে, এছাড়াও আরো কতগুলা টকশো স্পেশালিস্ট আছে, ব্যারিস্টার শাহরিয়ার কবির, ব্যারিস্টার ফুয়াদের মতো অসংখ্য জঘন্য রাজাকারের বাচ্চারা, এরা বিভিন্নভাবে বয়ান সৃষ্টির চেষ্টা করছে, বিভিন্নভাবে নেরেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অসুস্থ, একটা পক্ষ বলছে তিনি বেঁচে নাই, একটা পক্ষ বলছে তিনি অসুস্থ, আর একটা পক্ষ বলছে তার একটা সাইড নাকি প্যারালাইজড হয়ে গেছে। মানে হাসবো নাকি কাঁদবো বুঝি না। একজন মানুষ জলজ্যান্ত, একজন মানুষ আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন, রয়টার্সের মতো গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন, আরো একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম উনার সাক্ষাৎকার গ্রহণ করার জন্য অপেক্ষা করে বসে আছে, একাধিক গণমাধ্যম লাইন দিয়ে রেখেছে কবে বঙ্গবন্ধু কন্যা সাক্ষাৎকার দেবেন, অথচ এই রাজাকারের বাচ্চা ব্যারিস্টার ফুয়াদ বলে রয়টার্সের এই যে সাক্ষাৎকার, এটা নাকি বট সাক্ষাৎকার, মানে টাকা দিয়ে সাক্ষাৎকার নেওয়াইছে। তো তারেক রহমানের একটা সাক্ষাৎকার টাকা দিয়ে নেওয়াস না, ওদের আব্বা হুজুর জামাতের আমির সাদা শকুন শফিকুর রহমান, তার একটা সাক্ষাৎকার রয়টার্সকে বল নিতে, পয়সা দিয়েই বল না নিতে পারবি? পারবি না। বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের রাজনীতিতে যেমন প্রাসঙ্গিক, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে উনার মতো প্রাসঙ্গিকতা এই মুহূর্তে কারো নাই। একটা জিনিস খেয়াল করেন তো, বাংলাদেশে এই মুহূর্তে বন্যায় যাতা অবস্থা, আইন শৃঙ্খলার কথা বাদ দিলাম, বাংলাদেশে বন্যায় চট্টগ্রাম অঞ্চল বিধ্বস্ত এবং আরো 7টা জেলায় আগামী 15 দিনের মধ্যে বন্যায় প্লাবিত হবে, আবহাওয়া বার্তা সে কথা বলছে। এই মুহূর্তে বাংলাদেশের গণমাধ্যম, এশিয়ার গণমাধ্যম সব থেকে বেশি গুরুত্ব দেওয়ার কথা কোনটা ছিল? বন্যার সংবাদ, তাই না? বন্যায় এত মানুষ মারা গেল, এত মানুষ ঘরবাড়ি ছাড়া, ঘরবাড়ি হারিয়ে ফেলেছে, তাদের ফসলি জমি নষ্ট হয়ে গেছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, স্কুল কলেজ রাস্তাঘাট সবকিছু ধ্বংস হয়ে গেছে, ভেঙে গেছে। এই মুহূর্তে বন্যার সংবাদ যেখানে প্রাসঙ্গিক থাকার কথা, সেখানে সব জায়গায়, প্রত্যেকটা স্থানে, প্রত্যেকটা গণমাধ্যমের একটাই সংবাদ, একটাই নিউজ, একটাই হেডলাইন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন। উনি ফেরার পর উনাকে ফাঁসিতে ঝুলানো হবে নাকি গ্রেফতার করা হবে সেই প্রসঙ্গ রাখেন, উনি যে ফিরছেন এই সংবাদটাই প্রত্যেকটা গণমাধ্যমে ফলাও ভাবে প্রকাশ করা হচ্ছে। কেন? কারণ তিনি প্রাসঙ্গিক, কারণ দক্ষিণ এশিয়াতে একমাত্র সাম্রাজ্যবাদ বিরোধী নেত্রীর নাম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, একথা মানতে হবে, স্বীকার করতে হবে। আপনি স্বীকার না করলে তাতে কিচ্ছু যাবে আসবে না, কিন্তু এটা প্রতিষ্ঠিত সত্য। এরা কেন ভয় পাচ্ছে জানেন? এই রাজাকারের বাচ্চারা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাবেন, উনি বলেছেন তোমরা কোন জেলে আমাকে রাখবা সেই জেল ঠিক করো না, আমি তো ফিরবো, আমি ফিরছি। ডিসেম্বরের আগে উনি ফিরবেন, তাই না? উনি যেহেতু ফিরতে চেয়েছেন, তাদের তো খুশি হওয়া উচিত না? তারা খুশি হচ্ছে না কারণ তারা জানে তারা অপরাধী, তারা প্রত্যেকেই রাষ্ট্রদ্রোহ অপরাধের শামিল। সংবিধান অবমাননা করা, সংবিধানের বাইরে গিয়ে সরকার গঠন করা, 3,500 পুলিশকে হত্যা করা, আবার ইনডেমনিটি দেওয়া, দায় মুক্তি দেওয়া, এগুলার ফলাফল হবে না? তারা জানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে এদের প্রত্যেককেই ফাঁসির দড়িতে ঝুলতে হবে, যার কারণে ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে আরো অনেকগুলা কারণ আছে, যেই কারণগুলা আপনাদের জানা উচিত। বাংলাদেশের মানুষ এখন একটাই নাম জপছে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। কারণ শেখ হাসিনাবিহীন বাংলাদেশ বিগত 2.5 বছরে কোথায় গিয়ে ঠেকেছে? এদেশের অর্থনীতি, এদেশের সামাজিক কাঠামো, এদেশের তরুণ প্রজন্ম যে রসাতলে গেছে, বাংলাদেশের মানুষ এটা কিন্তু হারে হারে উপলব্ধি করতে পেরেছে। দেখেন সাধারণ মানুষ কি বলে। নিশ্চিত আমি রিক্সা চালাই, আমি দৈনিক যদি 50টা প্যাসেঞ্জার টানি, 45টা প্যাসেঞ্জার আওয়ামী লীগের কথা খাই। কারণ আমি সত্য কথা করার জন্য আমি কোনো মৃত্যুর ভয় করি না। আমি শ্রমিক, আমি চুরি করি না, ডাকাতি করি না, আমি রিক্সা চালাই খাই। আমি সত্যি কথাই বললাম। এই ব্যক্তি কিন্তু আওয়ামী লীগ থেকে সুবিধাভোগী কেউ না। এই ব্যক্তিকে কিন্তু পয়সা দিয়ে আওয়ামী লীগ এই ধরনের বক্তব্য দিতে বলে নাই। এই ব্যক্তি কিন্তু সাধারণ খেটে খাওয়া শ্রমিক, মেহনতি মানুষ। উনি নিজেই বলেছেন 50টা যাত্রী যদি আমি টানি, তার মধ্যে 45 জন বলে শেখ হাসিনার কথা। কেন বলে? কারণ শেখ হাসিনা বিন বাংলাদেশ যে ভালো নাই, আমরা যে আগেই ভালো ছিলাম, বাংলাদেশের মানুষ এটা উপলব্ধি করতে পেরেছে। শুধু কি এই ব্যক্তি? আরো আছে। এই ভিডিওগুলা কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ ফেসবুকে। বাংলাদেশের মানুষ এই ভিডিওগুলোর কমেন্ট বক্সে কি ধরনের মতামত দিয়েছে আপনারা যদি দেখেন, তাহলে বুঝবেন কেন রাজাকারের বাচ্চারা ভয় পাচ্ছে। কারণ বাংলাদেশের মানুষ, জনসাধারণ গণমানুষ, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, শ্রমিক জনতা, কৃষক, সকল পেশার মানুষ,
তারা এই মুহূর্তে শেখ হাসিনাকে চাইছে বাংলাদেশটা রক্ষা করতে। শেখ হাসিনার বিকল্প নাই। আরো একটা ভিডিও আপনারা দেখেন। আমরা আওয়ামী লীগের আমলেই ভালো ছিলাম, দল মত নির্বিশেষে, কিন্তু আমরা ওই সময় ভালো ছিলাম। এখন বর্তমানে আমরা ভালো নাই। দেশের পরিস্থিতি যে অবস্থা, মনে করেন মানুষের চল্লি ফিরে খাওয়া দাওয়া বা আমাদের চল্লি ফিরে সিএনজি চালাই, সিএনজি খাইতে আমাদের খুবই সমস্যা হইতেছে। এই যে সিএনজি চালক ব্যক্তিকে আপনারা দেখলেন, উনি কি আওয়ামী লীগ থেকে সুবিধাভোগী? উনাকে কি আওয়ামী লীগের কোনো নেতা টাকা পয়সা দিয়েছে? ছাত্রলীগের কেউ টাকা পয়সা দিয়ে বলেছে আপনি এই ধরনের বক্তব্য দেন? বলেছে? বলে নাই। এরকম অসংখ্য ভিডিও, শত শত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ ঘুরপাক খাচ্ছে। এইসব ভিডিওর কমেন্ট বক্স যদি আপনারা দেখেন, সেখানে শতকরা 85% মানুষ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষে, এবং তারা অনেকেই সেখানে আহ্বান জানিয়েছে, ঘোষণা দিয়েছে, অনুরোধ জানিয়েছে বঙ্গবন্ধু কন্যার স্বদেশ প্রত্যাবর্তন যেদিন করবেন, যেদিন বাংলাদেশের মাটিতে পা রাখবেন, বাংলাদেশের যে এলাকায় তিনি পা রাখবেন, যদি বিমানবন্দরে রাখেন, যদি বাই রোডে আসেন যশোর দিয়ে, সেইখানে কত লক্ষ লোকের সমাগম ঘটবে এইটা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা জানে, এইটা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI জানে, এইটা ডিপ স্টেট খুব ভালো করে জানে। এই মুহূর্তে বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যার জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা, তার প্রাসঙ্গিকতা ঠিক কতখানি গভীর, এই রাজাকারের বাচ্চারা, এই টকশু স্পেশালিস্টরা, এই ব্যারিস্টার ফুয়াদ, শাহরিয়ার কবির, আরো যতগুলা আছে বাংলাদেশে, এরা প্রত্যেকেই জানে যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে কি হতে পারে, যেই জনবিস্ফোরণ ঘটবে, যেই জনসমাগম ঘটবে, এটা দেখেই তারেক রহমানের সরকার ভ্যাবাচাকা খেয়ে যাবে। যার কারণেই তারা প্রতি মুহূর্তে বিভিন্ন ধরনের গুজব রটানোর চেষ্টা করছে। শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না, উনার একটা অংশ প্যারালাইজড হয়ে গেছে, অনেকেই বলছে উনি মৃত, যা সাক্ষাৎকার দেওয়া হচ্ছে সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে। অনেকেই বলছে দিল্লি তাকে প্রত্যর্পণ চুক্তির অনুসারে বাংলাদেশে পাঠাবে। মাসুদ কামালরা অনেক বয়ান উৎপাদন করার চেষ্টা করছে, তবে কি দিল্লি ঘুরে গেল? এত সে তো কথা, এগুলা বইলা লাভ নাই। একজন কূটনৈতিক যখন কথা বলবে তখন কূটনীতির ভাষায় কথা বলবে, তখন তিনি পলিটিক্যাল নেতার মতো কথা বলবে না। বাংলাদেশের কূটনৈতিক না, রামধীর জয়সওয়াল বাংলাদেশের কূটনৈতিক না, উনি কূটনৈতিকের মতোই কথা বলবেন। সুতরাং উনার কথা শুনে এত লাফালাফি করার কারণ নাই। অন্তর্বর্তীকালীন সরকারও অসংখ্যবার শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য চিঠি দিয়েছিল, লাভ হয়েছে? শেখ হাসিনা ভারতে বন্দি অবস্থায় না, শেখ হাসিনা ভারতের সম্মানিত অতিথি হয়ে আছেন, এটাই সত্য কথা। উনার সাথে যারা সাক্ষাৎ করেছেন তারা জানেন। সুতরাং যতই চাপাচাপি করো, যতই ট্যাপাটাপি করো, কোনো লাভ নাই। শেখ হাসিনা ফিরছেন, আর ফেরার যখন ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যখন বিভিন্ন মারফতে শোনা যাচ্ছে উনি সত্যি সত্যি ফিরছেন, তখন জামাতের মক্ষীরানী মুনামি ম্যাডাম বয়ান পরিবর্তন করে ফেলেছে। যেই মুনামি ম্যাডাম সকাল সন্ধ্যা আওয়ামী লীগকে গালি দেয়, শেখ হাসিনাকে গালি দেয়, 14 গোষ্ঠীকে গালি দেয়, শেখ ফ্যামিলির, বঙ্গবন্ধুকে নিয়ে ব্যঙ্গ করে কথা বলে, সেই মুনামি ম্যাডামের স্বর চেঞ্জ হয়ে গেছে। আমি জাস্ট অবাক, ওই যে রিপন ভিডিওর মতো টিনের চালে কাক, আই এম তো অবাক মক্ষীরানী মুনামির কথা শুনে। দেখেন কি বলে। আমার সাথে অনেক আওয়ামী লীগের ভাই বন্ধু যারা আওয়ামী লীগ করতো তারা আছে না, মানে আপনি তো বলতে পারেন না যে হ্যাঁ জুলাই হয়ে গেছে দেশে আর কোনো লীগ কেউ করে না, এটা তো হতে পারে না। তো আমি খুব ছোট হই, হ্যাঁ, আমাকে অনেকেই মানে আসলে বিষয়টা হচ্ছে সোসাইটি তো একটা হেটারোজেনাস বিষয়। এখানে আমার সাথে অনেক আওয়ামী লীগের ভাই বন্ধু যারা আওয়ামী লীগ করতো তারা আছে না, মানে আপনি তো বলতে পারেন না যে হ্যাঁ জুলাই হয়ে গেছে দেশে আর কোনো লীগ কেউ করে না, এটা তো হতে পারে না। তো তারা যখন জিজ্ঞেস করে যে হ্যাঁ তুমি তো খুব জুলাইকে ধারণ করো, এখন কেন এরকম হচ্ছে, তো আমি তখন কিন্তু ছোট হচ্ছি। তো এরকম আমরা যারা জুলাইকে ধারণ করি তাদের আসলে আমার মনে হয় যে আরো দায়িত্বশীল হওয়া উচিত। ইস, কি মিষ্টি মিষ্টি কথা। জামাতের মক্ষীরানীর এই বক্তব্যের জবাব আপনারা আশা করি কমেন্টে দেবেন। আমি আর বেশি কিছু না বলি, বেশি কিছু বললে আবার অনেক কিছু বের হয়ে যাবে, সুতরাং চুপচাপ থাকাই ভালো। রাজাকারের বাচ্চারা কাঁদো, কাঁদো, রাজাকাররা কাঁদো, কাঁদো, বিহারীরা কাঁদো, শেখের বেটি আইতাছে। আর উনি আসবেন জেলে ঢোকার জন্য না, মাথায় রাখবে। ইন্টারন্যাশনাল পলিটিক্স, ডিপ্লোমেসি, তারপর ভূ রাজনীতি, এগুলা পড়াশোনা করেন, বুঝিবেন উনি কেন ফিরবেন, উনার ফেরাটা কেন অতীব গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, তারেক রহমান সাহেবের সরকার মাত্র 4 মাস হলো ক্ষমতায় এসেছেন। এরই মধ্যে একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে। প্রকৃতি সরকারকে স্বস্তি দিচ্ছে না। ঝড়, বৃষ্টি, বন্যা, বাদল, এতে করে সরকারের যে অর্থনীতি, ইকোনমি, এটি মারাত্মকভাবে ধসে পড়ছে। এরপর মানুষ সৃষ্ট কিছু জটিলতা। প্রতিটি মানুষ যার যার অবস্থানে থেকে তার লোভ, লালসা, কামনা, বাসনা
প্রায় প্রতিটি জিনিসই এক্সট্রিম অশ্লীলতা, এক্সট্রিম নির্মমতা, এই পর্যায়ে তারা নিয়ে গেছে। যেমন ধরুন আমাদের সমাজে চাঁদাবাজি, তারপরে লুটতরাজ, ডাকাতি সবসময় ছিল, এমনকি ইনুস জমানাতে ছিল, শেখ হাসিনার জমানাতে ছিল। কিন্তু গত 4 মাসে চট্টগ্রামে একের পর এক যে ঘটনাগুলো ঘটছে, সিলেটে যে ঘটনা ঘটছে, বরিশালে যে ঘটনা ঘটছে, ঢাকা শহরের মোহাম্মদপুর, উত্তরা, সায়দাবাদ, কাউরান বাজার থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকাতে যা কিছু ঘটছে, এর সব কিছুই মনে হচ্ছে মানুষ সৃষ্ট গজব। এত নির্মম, এত অসহায় সমাজ আমরা কখনো দেখিনি, যেখানে মানুষ আক্রমণ করে থানা ভেঙে ফেলছে এই গত 4 মাসে, যেখানে কোনো একজন আশ্রয় প্রার্থীকে বাঁচানোর জন্য পুলিশ তাকে এনে থানাতে রেখেছে, সেই থানা সিলেটে আক্রমণ করে তারপরে থানার যে টিনের চাল খুলে সেখান থেকে আসামিকে বের করে নিয়ে গেছে, বা বের করে নেয়নি কিন্তু টিনের চাল খুলেছে। আমরা খবরটা দেখেছি, ডিটেলস আমি একটা বলতে পারবো না। কিন্তু এই সকল ঘটনা, মানে থানা আক্রমণ করেছে, চারিদিকে লোকজন ঘেরাও করে আছে, এরপরে লোকজন থানার উপরে উঠে গেছে, টিনের চাল খুলে নিয়ে গেছে, এতটুকু পর্যন্তই থাকেন না কেন, পিলে চমকে যাবে। এরপরে আরেকটি জায়গাতে যেখানে ঘটলো যে পুলিশের এক কর্মকর্তাকে মারধর করলো, ওসি কান্নাকাটি করলো এবং সেখানে বলা হলো যে অমুকে মেরে ফেলা হয়েছে, এরকম একটা ধোঁয়া তুলে পুরো পুলিশের যে কান্নার দৃশ্য, সেই দৃশ্য সারা দেশকে নাড়িয়ে দিয়েছে। সরকারের যে অর্গানগুলো রয়েছে, সেটা এক্সিকিউটিভ, জুডিশিয়ারি এবং পার্লামেন্ট, কেন যেন এগুলোর সাথে সমন্বয় হচ্ছে না। যারা ভুক্তভোগী, সরকারি অফিসে যারা কাজকর্ম করতে যান, তারা জানেন যে কী পরিমাণ ঘুষ এবং দুর্নীতি বেড়েছে। তারপর যারা ব্যবসা বাণিজ্য করেন, তারা খুব ভালো করে জানেন যে পেট চালাতে, সংসার চালাতে, অফিস চালাতে তাদের কী পরিমাণ কষ্ট করতে হচ্ছে। এরই মধ্যে নির্বাসিত, তারপর ক্ষমতা থেকে উচ্ছেদ হয়ে যাওয়া এবং নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এবং তার সভানেত্রী এবং একই সঙ্গে তার যারা বড় বড় নেতা রয়েছেন, তারা যে ভাষায় দেশের বাইরে থেকে, দেশের ভেতরে থেকে তারা যে ভাষায় কথা বলছে, এটা অনেকটা সেই পূর্ব বাংলার সর্বহারা পার্টির মতো করে। আমি 81-82 সনের দক্ষিণ অঞ্চলের কথা জানি। সর্বহারা গ্রুপের লোকজন চিঠি দিতেন, আমরা তোমাদের বাড়িতে আসছি, এত টাকা রেডি রেখো। তো এই চিঠি নিয়ে থানায় গিয়ে, কোথাও গিয়ে কোনো মানুষ সাহায্য পাবে এই আশাই তারা করতো না, এবং পুরো বাড়িতে একটা মরণ কান্না শুরু হতো। বিশ্বাস করেন, আওয়ামী লীগের অনেকগুলো সাইবার গ্রুপ তৈরি হয়ে গেছে, যাদের কাজই হলো সেই বিভিন্ন রকম ভয়ঙ্কর সব ছবি প্রোফাইলে দিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তারপর বিদেশি নম্বর ব্যবহার করে বিভিন্ন মানুষকে টেলিফোন করা। টেলিফোন করার আগে সে পরিচয় দেয়, আমার নাম অমুক, আমি সাইবার কমান্ডার, সেক্টর নম্বর অমুক, বা আমি 24 কি যোদ্ধা, এরকম কিছু একটা নাম দিয়ে, মানে ভয়ঙ্কর সব 24-এর গেরিলা কমান্ডার, প্ল্যাটুন নম্বর 6 বা প্ল্যাটুন নম্বর 7 বলে একটা মেসেজ দিল, আপনার কোড নম্বর 0011 এই আপনার কোড নম্বর। এখন আপনি কিছু বুঝতেছেন না যে একটা অদ্ভুত ছবি আসছে, 0011 অমুক বলছি, ইত্যাদি ইত্যাদি কিছু না। এরপর আপনাকে একটা ফোন দিল, ফোন দিয়ে সে যা ইচ্ছে তাই বলে গেল। এখন আপনি যদি একজন এসপি হন, ডিসি হন, আপনার তো একটা পরিবার আছে, আপনি যদি একজন মন্ত্রী হন, এমপি হন, আপনার একটা পরিবার আছে, পরিজন আছে। এইভাবে প্রতিদিন ম্যাটিকুলাসলি বহু মানুষের জীবন
হারাম করে দেয়া হচ্ছে। ফলে কি হচ্ছে, সব কথা সবাই শেয়ার করেন না, সব কথা সবাইকে বলেন না, কিন্তু যে যার অবস্থানে বসে একটা আতঙ্কের মধ্যে তারা পড়ে গেছে। দ্বিতীয়ত, জামাত এবং এনসিপি তাদের আচার এবং আচরণ এটি সরকারের কাছে স্বাভাবিক মনে হচ্ছে না, বিএনপির কাছে স্বাভাবিক মনে হচ্ছে না, আবার বিএনপির আচার আচরণও এনসিপি এবং জামাতের কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। আমরা যারা সন্দেহ করছি দূর থেকে যে জামাত, এনসিপি, বিএনপির মধ্যে একটা গোপন সমঝোতা আছে, বন্ধুত্ব আছে, এবং তারা সম্মিলিতভাবে আমি এবং মামুদের একটা দামি সরকার পরিচালনা করছে, এই যে আমাদের সন্দেহটা হয়তো অমূলক হয়ে যাবে খুব দ্রুত। কতগুলো বিষয় নিয়ে তাদের মধ্যে যে মতদ্বৈধতা চরম পর্যায়ে পৌঁছে গেছে, দূরত্ব অনেক পর্যায়ে চলে গেছে, এটি এখন ক্রমশ স্পষ্ট থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে সরকারের যে সমস্ত লোকজন মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, কিন্তু বিএনপির সাথে সম্পৃক্ত ছিলেন না, অনেকে ছোট ছোট দলের মালিক ছিলেন, সে সকল দল বন্ধ করে অনেকে বিএনপিতে যোগদান করেছেন, তাদের কপালে এখনও পর্যন্ত শিকেটি জোটেনি। কেউ হয়তো এমপি হয়েছেন, কেউ হয়তো ছোটোখাটো মন্ত্রী হয়েছেন, কিন্তু ওই পর্যন্তই। বরং তারা যেটা মনে হচ্ছে যে এই মন্ত্রী এমপি না হলে তারা এই রাজপথে মানুষের যে সহানুভূতি পেতেন সেটা এখন বুমেরাং হয়ে গেছে। এখন লোকজন তাদেরকে দেখলে বিএনপির দালাল বলে, বিএনপির পাঁচাটা বলে, বিএনপির নাপিত বলে বাংলা কথায়, বারবার অফ বিএনপি, যে বিএনপির নাপিত আবার কি জানো তেন না, চুল কামায় না। বিএনপির কি কামাইলে মানুষ কি নাপিতে গালাগালি দিতে পারে, বাঙালি সেই অভ্যাসটা মানে বোঝার চেষ্টা করেন। এখন যেখানে একটা 9, 10 তারপরে ইন্টারমিডিয়েট পড়া ছেলে মেয়ে প্রকাশ্যে এসে কি গালাগাল দিচ্ছে, কাজী বিএনপির নাপিত বলতে কি বুঝায়, এইভাবে ইন্টারনেটে এসে বাইরে এসে অসংখ্য লোক নানা রকম গালাগালি দিয়ে এই যারা সরকারের সঙ্গে যুক্ত হয়েছে তাদেরকে মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলছে। ফলে সরকারের ভিতরে যে সকল বন্ধু সরকার যাদেরকে মনে করেছিল তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, অনেকেই সরকার থেকে পদত্যাগ করার, এমনকি আলাদাভাবে রুমিন ফারহানা হওয়ার তারা চেষ্টা করছেন, সাহস পাচ্ছেন না, বাট তারা চেষ্টা করছেন। অন্যদিকে প্রধানমন্ত্রীর পদে আছেন জনাব তারেক রহমান সাহেব, তিনি তার মতো একটা স্বাভাবিক জীবনযাপন করছেন, সারা বাংলাদেশ ঘোরার চেষ্টা করছেন তার বাবার মতো। তার বাবা হেলিকপ্টারে যেতেন, তিনি লাল বাসে করে যাচ্ছেন, সঙ্গে তার স্ত্রী মহোদয়া যাচ্ছেন। তারপর বাস থেকে নামা, প্লেন থেকে নামা, এরপর কোনো একটা অনুষ্ঠান করা, সেখানে তার সঙ্গে তার স্ত্রীর যে একটা রসায়ন, এটা আবহমান বাংলায় মানে অনেকটা শিরি ফরহাদ, লাইলি মজনু এরকম মহাকাব্যের মতো মনে হলেও যাদের চোখ জ্বলে, যাদের অন্তর জ্বলে, যারা সারা দিন বউয়ের সাথে ঝগড়াঝাটি করে, বউকে পাত্তা দেয় না, বউ আবার তাদেরকে পাত্তা দেয় না, নিজেরা ঘুষাঘুষি করে, বউ খামচি দিয়ে ধরে, জামাই আবার বউয়ের চুল ধরে টানাটানি করে, এরকম লোক তো আমাদের দেশে অনেক আছে না, অনেকে আছে। তাদের যে কি হিংসে হচ্ছে বলার মতো না। যে এটা একটা কাজ হলো, প্রধানমন্ত্রী সব কী শুরু করেছে, এটা কি আমেরিকা নাকি এটা ইউরোপ? বাংলাদেশে কি আমাদের ইজ্জত নেই? আমরা এখানে মালহামা করতে পারি, আমরা এখানে অনেক কিছু করতে পারি, মোতা বিয়ে করতে পারি, আমরা বিভিন্ন জায়গাতে যেতে পারি, কিন্তু এইভাবে বিয়ে করা বউ নিয়ে মানুষের সামনে হাত ধরতে লজ্জা করে না প্রধানমন্ত্রীর? আমাদের মতো তারা এইভাবে যদি অবগুণ্ঠনধারী হতো, পর্দার আড়ালে সব কিছু করতো, সেটা যেভাবে করুক না কেন, আমরা তো সব কিছুই যে স্ত্রীর সাথে করি, নট লাইক দ্যাট। কিন্তু তিনি সেগুলো না করে এখন তিনি প্রকাশ্যে মানুষকে প্রেম শেখাচ্ছেন, ভালোবাসা শেখাচ্ছেন। এতে করে লক্ষ লক্ষ মানুষের অন্তর জ্বলে যাচ্ছে, তাদের ভীষণ রকম রাগ হচ্ছে। আর অধিকন্ত যাদের ধরেন ক্যাটকাটা বউ, চেহারা ভালো না, গায়ে মাংস নেই, গায়ের রং কালো, তারপরে খুবই খিটখিটে মেজাজের, কথায় কথায় মিনসে বলে গালি দেয়, বটি নিয়ে আগায় আসে, তো এই সমস্ত যারা স্বামী বুঝতে পারেন তাদের ভীষণ রকম মেজাজ গরম, অস্বাভাবিক তারা মানে আচরণ করছে এই সময়টিতে। এই ক্ষুদ্র একটা ঘটনা প্রধানমন্ত্রীর একান্ত ব্যক্তিগত জীবনে, এমনকি তার যে কন্যা, এখন তার কন্যা ফুটবল খেলেন,
তারপর ইংরেজিতে ভালো কথা বলেন, শি ইজ আ ব্যারিস্টার। আল্লাহ তাকে একজন কন্যা হিসেবে অসাধারণ সুন্দর অভিব্যক্তি, সুন্দর চেহারা, নম্র ভদ্র, কথাবার্তা শুনে মনে হয় না যে নেতিবাচক। বয়স 30 বছর হয়ে গেছে বা 32 বছর হয়ে গেছে, কিন্তু তার আচার আচরণ দেখে এটা দেবতুল্য মানে সরলতা তার মধ্যে রয়েছে। এটা দেখে যাদের রাগ হয়, চিন্তা করে যে আল্লাহ আমার মেয়েটা তো বদমাইশ, এই 20 বছর বয়স হয়ে গেছে, 4-5টা প্রেম করেছে, 3-4 বার ঘর থেকে বের হয়ে গেছে, তারপরে হোটেলে গিয়ে রাত কাটায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, গাঁজা খায়, ঘরে বয়ফ্রেন্ড এনে শুয়ে থাকে, কিছু কথা বললে এসে মানে সে বয়ফ্রেন্ড দিয়ে বাবাকে মাকে নির্যাতন করে। তো তারা যখন এরকম একজন জাইমা রহমানের মতো একজন নারীকে দেখেন, কন্যাকে দেখেন, রমণীকে দেখেন, তাদের বিশ্বাস করেন তারেক রহমানের উপর ভীষণ রাগ হয়, অসাধারণ তাদের রাগ হয়। তো এরকম কিছু বিষয়াদি তো রয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে তিনি এইভাবে চলেন, কারণ আমরা কোট টাই পরি, আমরা এইভাবে চালচলন করি, তারপর আমরা এমপি হলাম, মন্ত্রী হলাম, আমাদের কি ট্যাক্স ফ্রি গাড়ি আনতে ইচ্ছা করে না? উনি তো ভালো গাড়িতে চলছেন, বুলেট প্রুফ গাড়িতে চলছেন, প্রধানমন্ত্রী হিসেবে তার রাষ্ট্রীয় গাড়ি আছে, ব্যক্তিগত গাড়ি আছে। আমরা তো অনেকে সাধারণ পরিবার থেকে এমপি হয়েছি, একটা ট্যাক্স ফ্রি গাড়ি আনবো, ভো ভো করে চালাবো, আমাদের এই রিজিকে তিনি কেন হাত দিতে গেলেন? এরকম অনেকগুলো বিষয় নিয়ে দেখা গেল যে তার প্রতি, জনাব তারেক রহমান সাহেবের প্রতি অনেকের রাগ, ক্রোধ, ক্ষোভ চলতে পারে। আবার অনেকে প্রধানমন্ত্রী হতে চান, শেখ হাসিনা আবার ক্ষমতায় ফিরে যেতে চান, তারপরে জামাতের সভাপতি তিনি আমিরুল মুমিনিন হতে চান। এই জিনিসগুলো নিয়ে যে কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফ্লিক্ট, সেই কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফ্লিক্টের কিছু নমুনা আমরা রাজপথে দেখতে পাচ্ছি। যে শিশু বিদ্রোহ আমরা শেখ হাসিনার জামানায় দেখেছিলাম, 8-9 ছেলেরা স্কুল থেকে বের হয়ে সরকারকে অচল করে ফেলেছিল, এবং একবার প্রায় 200-250 লোক ছিল আওয়ামী লীগের অফিসে, ধানমন্ডি অফিসে। তো সেই 9-10 ছেলেরা খবর এলো যে তারা এবার আওয়ামী লীগ অফিসে আক্রমণ করবে। ওবায়দুল কাদের সাহেব সে অফিসে ছিল। তো ওখানে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে একজন আমাকে বললেন যে ভাই, বিশ্বাস করবেন না কি যে ভয় পেয়েছিলাম, শুধু এতটুকুই, ওই অফিসে কয়টা বাথরুম ছিল তা জানা নাই, প্রত্যেকটা মানুষ যদি আক্রমণ হয়ে যায় কোন জায়গাতে পালাবে সেই টেনশন, ওয়াল কীভাবে টপকাবে, 3 তলা থেকে কীভাবে নামবে। ছেলেরা সব ছিল ওই সীমান্ত স্কোয়ারের কাছাকাছি। তো কাজেই এই শিশু বিদ্রোহ বাংলাদেশে বহুবার হয়েছে, আর সেই বিদ্রোহ প্রতিবারই প্রলয়ঙ্কারী রূপে বড় হয়ে আরও ফিরেছে। তো কাজেই এখন ইন্টারমিডিয়েট যারা পরীক্ষা দিচ্ছে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্যে ইতিমধ্যে বহু পক্ষ জড়িয়ে গেছে। সেই বহু পক্ষ জড়িয়ে গেছে, ফলে এটি আর নিছক ছেলে খেলা বা যাকে বলা হয় খেলাধুলার মধ্যে নেই। এর মাধ্যমে এনিথিং মাইট হ্যাপেন অ্যাট এনি টাইম। সরকারের যারা কর্তা ব্যক্তি তারা তো অবশ্যই ভালো বুঝেন। আমরা আসলে সরকারের একটা ধারাবাহিকতা চাই। আমরা চাই যে একটা ইলেকশন হয়ে গেল, সরকার 5টি বছর ক্ষমতায় থাকুন, এবং প্রতিটি সরকারেরই কতগুলো সুন্দর পরিকল্পনা থাকে। তারেক রহমান সাহেবের সুন্দর পরিকল্পনা আছে, তিনি সেগুলো বাস্তবায়ন করুন, এরপরে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সব কিছু হোক। কিন্তু এভাবে যদি ঘন ঘন সরকার পরিবর্তন হয়, ইউনূস সাহেবের যেভাবে তাড়াতাড়ি চলে গেলেন, আবার তারেক রহমান সাহেব যদি চলে যান, আমরা কিন্তু আসলে এই ভার আর বহন করতে পারবো না। এবং সেক্ষেত্রে যখন এরকম একটা পরিস্থিতি হয়, তখন যারা অর্গানাইজড থাকে, বাংলাদেশে এখন 3টি শক্তি অর্গানাইজড আছে। 1 নম্বর আছে সেনাবাহিনী, 2 নম্বরে আওয়ামী লীগ, 3 নম্বরে জামাত। এখন এই 3টি শক্তির একটিও যদি আসে, সেটিকে আপনার আমার জন্য খুব বেশি ভালো হবে না খারাপ হবে, চিন্তা করতে থাকুন আর দেখতে থাকুন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।